নমস্কার, আমি অর্পণ ঘোষ। আজ আপনাদের সাথে আবার রহস্য সিরিজের দ্বিতীয় এপিসোড নিয়ে শুরু করছি গল্পের দ্বিতীয় অধ্যায়। তরুণ লেখক সুশোভন ভট্টাচার্য ওরফে জিতের লেখা হাইব্রিড। পুলিশ কমিশনারের ঘরের বাইরে বসে আছি। থানায় প্রথম ঢুকলাম। প্রথমে ভাবতাম পুলিশরা বোধহয় খুব রাগী আর উগ্র, কিন্তু এখানে এসে সব ধারণা একেবারে বদলে গেল। কত লোক আসছে নিজেদের সুবিধা অসুবিধা নিয়ে, আর পুলিশরা একেবারে সাধারণ মানুষের মতোই তাদের সাথে কথা বলছেন। নাড়ু একজন কনস্টেবলের সাথে কথা বলছে, উজ্জ্বল এক মনে ফেসবুক ঘাঁটছে, আর আমি লোক দেখছি। ভিতরে মিটিং চলছে। একটু পরে সবাই বেরিয়ে গেল। একজন কনস্টেবল আমাদের ভিতরে ডাকলেন। আমরা ঢুকলাম। মাঝখানে একটা টেবিল, 6টা চেয়ার, চারপাশে আলমারিতে শুধু ফাইল আর ফাইল, এমনকি টেবিলেও ফাইলে ভর্তি। টেবিলের ওই পাশে মিস্টার সেন বসে আছেন, তার পাশে আর একজন পুলিশ বসে আছেন অন্য চেয়ারে। আমরা ভিতরে ঢুকেই নমস্কার জানালাম। মিস্টার সেন আমাদের বসতে বললেন। চা না কফি? না ধন্যবাদ, আসলে পেটটা না একদম ভরে আছে। ঠিক আছে, তাহলে কাজের কথা এবার আসা যাক। কাল তো তোমরা স্পটে গিয়েছিলে, তা অন্য কিছু চোখে পড়লো নাকি? না না, অন্য কিছু আর চোখে পড়েনি, তবে একটা জিনিস খুব পরিষ্কার, যে খুনি আগে থেকেই পুরো প্ল্যান করেই রেখেছিল। কীরকম? দেখুন, সেই দিন ছিল কৌশিকী অমাবস্যা। রাতে গান বাজনা হচ্ছিল, বাড়ির লোকেরা কেউ বাড়ি ছিল না, সুতরাং সময় ছিল সীমিত, আর সেই সময়ই খুনটা হয়। একসঙ্গে এতগুলো কোইন্সিডেন্স হওয়ার প্রবাবিলিটি খুব খুব কম। মানে তুমি বলতে চাইছো এটা কোনো মানুষের কাজ? না, পুরোটা মানুষের বলছি না, তবে মানুষের হাত আছে। দেখুন, খুন করার কাজটি মানুষের নাও হতে পারে, কিন্তু কিন্তু প্ল্যানিংটি মানুষের, এটা এটা আমি নিশ্চিত। মিস্টার সেন একটু চিন্তা করলেন, বললেন, আসলে আমি নিজেই ভরসা পাচ্ছি না, কারণ এই খুনটি আমার সহকর্মীদের উপর খুবই প্রভাব ফেলেছে। প্রায় সবাই বলছে যেখানে কোনো অপদেবতার হাত থাকতে পারে। কথাটা বলে মিস্টার সেন পাশের জনের দিকে তাকালেন। তার মুখটিও বেশ শুকনো। নাড়ু বলল, অপদেবতা আছে কি নেই সেই বিষয়ে জিৎ আমাদের ভালো করে বলতে পারবে। জিৎ? নাড়ু তাকালো আমার দিকে, সাথে বাকিরাও। তার মানে এবার আমার পালা। মনে মনে জগন্নাথের নাম স্মরণ করে শুরু করলাম। প্রথম কথা, আমি অপদেবতা বলে কিছু মানি না। আমি যেটা মানি দ্যাট ইজ নেগেটিভ এনার্জি। আমাদের শরীরে যেটা থাকে সেটা পজিটিভ এনার্জি, আর নেগেটিভ এনার্জি হলো তারই একটা অন্য অবস্থা। যেমন মনে করুন, একটা 100 সিসির বাইক আর একটা 1000 সিসির বাইক। স্বাভাবিক যে 100 সিসির বাইক যে তেল সার্ভিস আপনাকে দেবে, সেটা নিশ্চয়ই 1000 সিসির বাইক দেবে না, তার থেকে অনেকটা কম দেবে। ঠিক তেমনি আমাদের শরীরে পজিটিভ এনার্জির পরিমাণ সীমিত। আমরা বলে থাকি যে বয়স বাড়লে নাকি আমাদের শক্তি কমে যায়, আমরা দুর্বল হয়ে পড়ি, কিন্তু আসলে হয় অন্য রকম। যত বয়স বাড়ে আমাদের শরীরের পেশিগুলি আরও শক্তিশালী হয়, যার ফলে তারা আরও বেশি এনার্জির সাপ্লাই চায়। কিন্তু আমি আগেই বলেছি যে আমাদের শরীরে এই শক্তির পরিমাণ সীমিত। তাই বৃদ্ধ বয়সে সেই শক্তি আমাদের পেশিগুলোকে তাদের প্রয়োজন মতো শক্তির সাপ্লাই দিতে পারে না, তাই আমরা দুর্বল হয়ে পড়ি। আর যখন এই শক্তি আমাদের পেশিগুলোকে একদমই সাপ্লাইটা দিতে পারছে না, ঠিক তখনই সেই পজিটিভ এনার্জিটা আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যায়, ফলে আমরা মারা যাই। বাইরে বেরিয়ে গেলেই সেই এনার্জিকে আমরা বলবো নেগেটিভ এনার্জি। যেমন ধরুন, প্রকৃতিতে ভালো কিছু করার জন্য আছে পজিটিভ এনার্জি, তেমনি খারাপের জন্য আছে নেগেটিভ এনার্জি। এটাই প্রকৃতির নিয়ম।
মিস্টার সেন পাশে বসে থাকা অফিসারের নাম হলো পল্লব মুখার্জি। তিনি এবার আমাকে জিজ্ঞেস করলেন, তাহলে যে অনেকে বলে ভূত দেখেছি, ব্যাপারটা তাহলে ঠিক কিরকম? ওটা একটা হ্যালুসিনেশন বলতে পারেন। ধরুন আমাদের আমাদের মাথা আমাদের আমাদের মাথায় থাকে আয়রনিক এনার্জি, আর নেগেটিভ এনার্জিতে ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টি কাজ করে। তার ফলে সেটা আমাদের মাথাকে হ্যালুসিনেট করে। আমরা দেখছি ঠিক, কিন্তু আমাদের মাথা অ্যানালাইজ করছে অন্য কিছু, ভুল কিছু। তাহলে আসলে আমরা কি দেখছি? ভুলটাই দেখছি। ঘরের সবাই হাঁ করে আমার কথা শুনছে। মিস্টার সেন নাড়ুকে বললেন, মেম্বার পেয়েছো বটে একটা। নাড়ুর মুখে গর্বের হাসি, উজ্জ্বলেরও তাই। পল্লববাবু এখন অনেকটা আশ্বস্ত। নাড়ু জিজ্ঞেস করলো, মিস্টার সেন, আশুতোষ বাবুর বাকি বন্ধুদের তাহলে কি খবর? ওনাদের সাথে তো কোনো কথা টথা কিছু বলা হলো না, মানে যেটা খুব জরুরি বললে তো ভালো হতো একবার। মিস্টার সেন মাথা নাড়ালেন। ওনার বন্ধুদের সাথে যোগাযোগ করা হয়েছে। বর্ধমানে আছেন একজন, নাম ঋদ্ধি মল্লিক। বাকিরা কলকাতায় থাকেন। মিস্টার মল্লিক কিছুক্ষণের মধ্যে আসছেন, আমি খবর পাঠিয়েছি। বাকিরা দুজন কাল সকালে আশা করি চলে আসবেন। তার আগে তোমরা একটা কাজ করো, তোমরা ভিক্টিমের কাছ থেকে কি পাওয়া গেছে একবার সব ভালো করে দেখে টেকে নাও। মিস্টার সেন পল্লববাবুকে ইশারা করলেন। উনি উঠে গিয়ে পাশের আলমারি থেকে একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে এলেন। ব্যাগটার ভিতর থেকে কিছু জিনিস বের করা হলো। একটা পাঞ্জাবি, পায়জামা, একটা পাথর বসানো আংটি আর একটা সোনার চেন। পাঞ্জাবি আর পায়জামাটা রক্তে পুরো লাল হয়ে আছে। পাঞ্জাবির পেটের জায়গাটা পুরো ছেঁড়া। আংটিটা নাড়ু হাতে নিয়ে বলল, এটা কি পাথর বলুন তো? মিস্টার সেন বললেন, ওইটা হলো বৈদুর্যমণি। শুনেছ নাম? আসলে বলা হয় কেতুর দোষ থাকলে ওটা অনেক কাজ টাজ দেয়। জ্যোতিষশাস্ত্রে লেখা আছে যে এই পাথর কোনো অশান্তি, বিশেষ করে কোনো খারাপ দৃষ্টি বা খারাপ শক্তি থেকে রক্ষা করতে পারে। নাড়ু বলল, ভদ্রলোকের বাড়িতে কালা জাদু আর জ্যোতিষের বই, হাতে এই পাথর, মানে উনি এটা বুঝতে পেরেছিলেন বা বোঝানো হয়েছিল যে ওনার সাথে কোনো খারাপ কিছু হতে চলেছে, তাই তিনি নিজেকে রক্ষা করার জন্য সব চেষ্টা করেছিলেন। তাও শেষ রক্ষা হলো না। সবাই মাথা নাড়ালো। নাড়ু বলল, আশুতোষবাবুর পরিবারের লোকেরা বলেছিলেন যে প্রায় 15 বছর আগে উনি শেষবার শিকারে গেছিলেন, আর সেখান থেকে ফিরেই তিনি মানসিকভাবে অত্যন্তভাবে ভেঙে পড়েছিলেন। মানে একটা মানসিক পরিবর্তন এসেছিল তার মধ্যে। মিস্টার সেন, তার মানে তুমি মনে করছো যে ওইখানেই কিছু একটা হয়েছিল? হতে পারে, মেবি। খুনের সাথে সেই ব্যাপারটা যদি জুড়ে দেখা যায়, যাক না, এবার জুড়ে দেখা যেতেই পারে। তবে কি হয়েছিল এক্স্যাক্টলি সেটা ওনার বন্ধুরা না এলে তো বোঝা সম্ভব নয়। এরপরে আমি একটা কথা বললাম, হ্যাঁ আর একটা কথা। নাড়ু, তুই বলেছিলিস যে আশুতোষ বাবুর পরিবারের লোকেরা বলেছিল যে মাঝে মাঝে উনি একটা কথা বলতেন, হাইব্রিড। সেটা কি হতে পারে? সেটা আমাদের ঋদ্ধিবাবুই জানাবেন। আংটিটা দেখতে দেখতে নাড়ু বলল, উজ্জ্বল, আচ্ছা আশুতোষ বাবুর ছেলেকে কি সন্দেহ করা যায় না? কারণ বাড়ির লোক কখন বাইরে বেরোবে সেটা তার ছেলে খুব ভালো মতোই জানতো। এটা কি মনে করা যায় না যে খুনিকে খবরটা সেই দিয়েছিল? নাড়ু, দেখ, সন্দেহটা আমি আগেই করেছিলাম। সাধারণত পিতা পুত্রের ঝামেলার সূচনাটা হয় সম্পত্তিগত ব্যাপার নিয়ে, কিন্তু আশুতোষ বাবুর ছেলেই আমাকে বলেছিলেন যে তার বাবা তার মা মারা যাবার পরপরই সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিয়েছেন। তারপরে আমিও কোর্টে গিয়ে খোঁজ খবর নিলাম, কথাটা পুরোপুরি সত্যি। সুতরাং ছেলের নামটা এখনই আপাতত আসছে না। প্রায় আধ ঘন্টা হয়ে গেল, ঋদ্ধিবাবুর কোনো পাত্তা এখনো নেই। মিস্টার সেন আমাদের জন্য কফির ব্যবস্থা করলেন। কাপে চুমুক দিয়েছি, ঠিক তখনই বাইরের কনস্টেবল ভেতরে এসে বললেন, স্যার, ঋদ্ধিবাবু এসেছেন। মিস্টার সেন, ভেতরে পাঠিয়ে দিন। কনস্টেবলটি মাথা নেড়ে চলে গেলেন। নাড়ু বলল, এইবারে সবাই রেডি হয়ে নিন আরও রহস্য শোনার জন্য।
আমরা মাথা নাড়ালাম। দরজা খুলে একজন ভদ্রলোক ঢুকলেন। বয়স আশুতোষ বাবুর মতোই হবে, মানে 60-এর কাছাকাছি। চেহারা একদম খাসা, পেটের দিকে ভুঁড়ির দেখা ভালোই মিলেছে, তবে হাতের বাইসেপসটা কিন্তু এখনো সলিড। বোঝাই যাচ্ছে একসময় বেশ ভালোই দাপিয়ে বেড়েছেন। মিস্টার সেনকে নমস্কার করে তিনি চেয়ারে বসলেন। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। বিসি রোডে এত ভিড় ছিল আজকে। মিস্টার সেন: না না, ঠিক আছে। আচ্ছা, এদের এদের সাথে আলাপ করে দিই। এনারা হলেন আমার অ্যাসিস্ট্যান্ট, এই কেসে আমাকে সাহায্য করছেন। ঋদ্ধিবাবু আমাদের দিকে তাকালেন। নমস্কার। তোমাদের তো বয়সটা খুবই কম এসবের দিকে, তা তোমরা এর সাথে জড়িয়ে পড়লে কিভাবে? দাঁড়ান, পড়লাম বলতে পড়তে হলো আর কি। আসলে এই কেসটা খুবই ইন্টারেস্টিং, আর মিস্টার সেন যখন আমাদেরকে জানালেন আমরা আর না করতে পারলাম না। ঋদ্ধিবাবু: বাহ, ভালো তো ভালো। সাবধানে থেকো, এই আর কি, যেরকম সব হচ্ছে আজকাল। ঋদ্ধিবাবু একটু হাসলেন বটে, তবে চুপ করে গেলেন। মিস্টার সেন তাকে জিজ্ঞাসা করলেন, মিস্টার মল্লিক, আমি বুঝতে পারছি যে আপনার একজন খুব কাছের বন্ধুর এইভাবে চলে যাওয়াটা আপনি মেনে নিতে পারছেন না। আই এম রিয়েলি এক্সট্রিমলি সরি ফর ইউ, কিন্তু এই কেসটায় আমরা এখনো অন্ধকারে। আপনার অল্প একটু সাহায্য আশুতোষ বাবুর খুনিকে হয়তো ধরিয়ে দিতে পারে। তাই আপনি যদি তৈরি থাকেন তাহলে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। ঋদ্ধিবাবু নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে বসলেন। আমি আমার সম্ভব চেষ্টা করছি, আমার যতটা সম্ভব। আসলে শরীরটাও তো ভালো লাগছে না, বুঝতেই পারছেন। ঠিক আছে, বলুন না আপনাদের কি কি প্রশ্ন আছে, বলুন। মিস্টার সেন পাশে পল্লববাবুকে ইশারা করলেন। উনি মাথা নেড়ে একটা নোটবুক আর একটা পেন নিয়ে একদম রেডি হয়ে গেলেন। মিস্টার সেন এইবারে প্রশ্ন শুরু করলেন। আপনি আশুতোষবাবুকে তাহলে কবে থেকে চেনেন? ঋদ্ধিবাবু: দেখুন, আমাদের গ্রুপের মধ্যে আমি আর আশু হলাম সব থেকে পুরনো। আমরা একে অপরকে কলেজ লাইফ থেকে চিনি। যদিও আশু আমার থেকে 1 বছরের সিনিয়র, মানে আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন ও পরে সেকেন্ড ইয়ারে, তখন থেকেই আলাপ। আপনাদের বাকি 2 বন্ধু, মানে সুশান্ত প্রামাণিক আর নীতিশ আগরওয়াল, এনাদেরকে কবে থেকে চিনলেন? দেখুন, নীতিশকে আমরা চিনি মাস্টার ডিগ্রি করার সময়, হ্যাঁ ওরকমই হবে। আর সুশান্তর সাথে আমার প্রথম দেখা হয়েছিল বেনারস ঘুরতে গিয়ে। ওখানে আমরা যে হোটেলে উঠেছিলাম সেটা সুশান্ত ছিল। বুঝতেই পারছেন, অন্য কোথাও বেড়াতে গিয়ে যদি কোনো বাঙালির দেখা পান তাহলে একটা নিজে থেকে একটা আন্তরিকতা চলে আসে, স্বাভাবিক আর কি। মিস্টার সেন মাথা নাড়ালেন। আপনার চোখে আশুতোষ বাবু কেমন ছিলেন? প্রচন্ড জেদি, মানে মানে প্রচন্ড বলতে পারেন। ও জীবনে কোনোদিন হাঁটতে শেখেনি। চাকরি পেয়ে যাওয়ার পর থেকেই ওর অ্যাডভেঞ্চার আর শিকারের একটা নেশা চেপে যায়। মানে বিভিন্ন জায়গায় আমরা শিকার করেছি, মানে বাদ দেওয়ার কোনো জায়গা নেই। সুন্দরবন থেকে শুরু করে বন্দিপুর, নাগরওয়াল, কেওয়ালদের ঘানা, সরিষ্কা, ভাদ্রা, এমনকি এই সমস্ত জায়গা আমরা পুরো চষে ফেলেছিলাম বলতে পারেন। তাছাড়া কোনো কোনো জায়গা থেকে যদি কখনো কোনো বন্য জন্তুর আক্রমণের খবর আসতো আমরা সেখানেও গেছি। তখন তো শিকার বেআইনি ছিল না, তাই কোনো অসুবিধাও হয়নি। আর আপনাদের বাকি 2 জনের ব্যাপারে কি বলবেন? নীতিশ ছিল আমাদের ব্যাকআপ, মানে টাকা পয়সা বা অন্য কিছু যদি অসুবিধা হতো তখন ওই সামলে নিত। ওর বাবার একটা চামড়ার ব্যবসা ছিল, সেটা এখন ওই সামলায়। আবার এই জড়িবুটির একটা নেশাও তো ছিল, মানে সংগ্রহ করার অবশ্যই। সেটার জন্যই ও আমাদের একটু বেশি গুরুত্ব পেত আমাদের মধ্যে বলতে পারেন। এবারে সুশান্তর ব্যাপারে আসি। ওর স্বভাবটা ছিল একটু অন্যদিকে, যেটা আমার আবার একদম পছন্দ ছিল না। মিস্টার সেন ভ্রু কুঁচকে বললেন, কিসের স্বভাব? ঋদ্ধিবাবু মুখে একটা হাসির ভাব এনে বললেন, উইচ ক্রাফটার। আমরা সবাই একে অপরের দিকে দেখছি। আশুতোষ বাবুর ঘর থেকে কালা জাদুর অনেক বই পাওয়া গিয়েছিল, তবে কি তিনিও এই ব্যাপারে জড়িয়ে পড়েন? নাড়ু জিজ্ঞেস করলো।
আচ্ছা, উইচক্রাফটের ব্যাপারে আপনার কি মত? ঋদ্ধিবাবু হেসে উত্তর দিলেন, ননসেন্স, এইসব মধ্যযুগে চলতো, এখন আর চলে না। বিজ্ঞান কখনো এইসব জিনিসকে পাত্তা দেয় না, বুঝলে? আমি নিজেও ফিজিক্সের প্রফেসর ছিলাম, কি করে বিশ্বাস করি বলো তো এসবে? আমরা মাথা নাড়ালাম। হঠাৎ আমার চোখ পড়ল ঋদ্ধিবাবুর আঙুলের দিকে। তার হাতেও সেই বৈদুর্যমণি, ঠিক যেরকম আশুতোষ বাবুর কাছ থেকে পাওয়া গিয়েছিল। ভদ্রলোকের উইচক্রাফটে বিশ্বাস নেই, তবে জ্যোতিষে বিশ্বাস আছে। তাছাড়াও এমন মণি যেটা কখনো কোনো খারাপ শক্তির হাত থেকে আপনাকে বাঁচাতে পারে। অঙ্কটা ঠিক মিলছে না। আমি এসবে নতুন, তাই কিছু জিজ্ঞাসা করতেও পারছি না ওনাকে। নাড়ু বলতে শুরু করলো, আপনি ছাড়া বাকি দুজনে সুশান্তবাবুর ব্যাপারে ঠিক কিরকম ভাবতেন? ঋদ্ধিবাবু, তারাও ছিল আমার মতোই, যদিও সুশান্ত আমাদের সাথে বেশি খুব একটা যায়নি কোথাও। মোট 4 বার গিয়েছিল, আর তার মধ্যে আমি ছিলাম 3 বার। শেষবারেরটা আমি কিছু ব্যক্তিগত কাজ থাকার জন্য যেতে পারিনি। বাকিরাও সুশান্তকে নিয়ে হাসি মজা করতো, কিন্তু শেষবারের যখন ফিরে এলো ওরা, তখন সবাই... মিস্টার সেন, তখন সবাই কি কি বলুন? ঋদ্ধিবাবু আফসোসের মতো মাথাটা নেড়ে বললেন, কি জানি কি হয়েছিল, সবাই সবাই সুশান্তের উপর খুব বিশ্বাস করতে শুরু করে দিল, এমনকি আশুতোষ নিজেও। আমি বারবার জিজ্ঞেস করেছিলাম যে ওখানে কি হয়েছিল, তবে কেউ তার কোনো উত্তর দিল না। এখানে আশুতোষের কথাই বলি বা নীতিশ বা সুশান্তর, কেউ পরিষ্কার করে আমায় কিছু বললই না। সত্যি কথা বলতে কি, তারপরে আমার মনে ওদের প্রতি একটা রাগ তৈরি হচ্ছিল, কারণ এতদিনের বন্ধুত্ব কোনোদিন কোনো কোনো কিছু কারোতে কিছু লুকায়নি, আর এখন সব এক মুহূর্তে পাল্টে গেল। তবে একদিন সুশান্তকে খুব জোর দিয়েছিলাম, অনেক কষ্টে ওর মুখ থেকে একটা কথাই শুধু বার করতে পেরেছিলাম। সে শুধু একটা কথাই বলেছিল, হাইব্রিড, আর কিছু না। ঋদ্ধিবাবু চুপ করে গেলেন, আমরাও চুপ। এই হাইব্রিড কথাটা আশুতোষ বাবু তার পরিবারকে বলেছিলেন। আমরা আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই পৌঁছে গেলাম। এর আগেও আটকে ছিলাম এই একটা কথাতেই, হাইব্রিড, আর এখনো আটকে গেলাম সেই একটা জিনিসেই। নাড়ু ঋদ্ধিবাবুকে প্রশ্ন করল, ঋদ্ধিবাবু, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যদি আপনি কিছু মনে না করেন তবেই। ঋদ্ধিবাবু, হ্যাঁ অবশ্যই অবশ্যই, বলো বলো, কি প্রশ্ন? আপনি বলছিলেন যে আপনি কোনো রকম অন্ধবিশ্বাসে বা এই সংক্রান্ত কোনো জিনিসে বিশ্বাস করেন না, তবে আপনার হাতে ওই বৈদুর্যমণিটি কি করছে? ঋদ্ধিবাবু তার হাতের দিকে তাকিয়ে বললেন, এটা এটা তো আশুতোষের জন্য। আগেই বলেছিলাম যে ওখান থেকে আসার পরেই ওরা ওরা সবাই পাল্টে গিয়েছিল, তাই সবাই সুশান্তের কথা এই পাথরটি পড়ে, আর আমাকেও পড়ানোর জন্য জোর জবরদস্তি করে। আমি বারবার নাই বলেছি, কিন্তু আশুতোষের জন্য আমাকে পড়তেই হলো। তারপর থেকে নীতিশ ঠিক করে যে এরপর আর আমরা কোনোদিন একে অপরের সাথে দেখা করব না। কারণ এখন আমি নিজেও জানি না, কিন্তু সেই কথাটায় সবাই সম্মতি দেয়। আমি চুপ ছিলাম, কারণ কি হচ্ছিল, কেন হচ্ছিল, আমার মাথায় সত্যি সত্যি কিছু ঢোকেনি। তারপর থেকে আমরা আমরা সবাই আলাদা। ঋদ্ধিবাবুর চোখটা যেন মনে হলো ছলছল করে উঠল। আমরা সবাই চুপ। মিস্টার সেন ওনাকে এক গ্লাস জল এগিয়ে দিলেন। ঋদ্ধিবাবু থ্যাংক ইউ বলে জলটা খেলেন। কিছুক্ষণ শান্ত থাকার পর উনি নিজেই বললেন, সেদিন ওখানে কি হয়েছিল আমার জানা নেই, তবে এইটা বোঝা যায় যে খুব বড় আর আশ্চর্যের কিছু ঘটেছিল, যার জন্য সবাই এতটা ভয় পেয়েছিল। আমি কোনো গোয়েন্দা নই, তবে এইটুকু অনুমান করতে পারি যে হয় ওদের সাথে খারাপ কিছু হয়েছিল, অথবা ওরা কিছু খারাপ করেছিল। মিস্টার সেন মাথা নাড়ালেন। কাল সুশান্তবাবু আর নীতিশবাবু আসছেন। ওদের কাছ থেকে সেই দিনের ব্যাপারে আশা করি অনেক কিছুই জানা যাবে। আপাতত আপনি আসুন, দরকার পড়লে আবার আপনাকে আমরাই বিরক্ত করব। ঋদ্ধিবাবু ভেজা চোখে বললেন, মিস্টার সেন, যে বা যারা আশুতোষকে মেরেছে, ওদের শান্তির জন্য, সরি,
তাদের স্বাস্থ্যের জন্য আমি সব সব কিছু করতে পারি, সব সব। যখন দরকার পড়বে বলবেন, আমি চলে আসবো। আমি কোনো কোনো কিন্তু কিন্তু বোধ করবেন না, ঠিক চলে আসবো। আসলে অসুবিধার জন্য না খুব খুব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনি নিশ্চিন্ত থাকুন। আচ্ছা, আপনি ভেঙে পড়বেন না এত। আমরা তো আছি, আমরা তো আছি। আম, আমরা যখন আছি এটুকু বিশ্বাসটা রাখুন যে খুনি ধরা পড়বেই। রীতিবাবু ধন্যবাদ বলে সবাইকে নমস্কার করে চলে গেলেন। একটা খটকা লাগলো। শান্তি বললেন কি না শান্তি বলতে গিয়ে শাস্তি বললেন? যাই হোক, কথাটা আমি কাউকে বললাম না। মানে আমার বিশ্বাস খটকাটা সবার মনেই লেগেছে। সেটা হতে পারে, হয়তো তিনি প্রচণ্ড আপসেট ছিলেন এবং সেই কারণেই কথার ভুল মানুষের হতেই পারে। বাদ দিলাম। মিস্টার সেন নাড়ুকে জিজ্ঞাসা করলেন, কি মনে হচ্ছে? নাড়ু, শুধু সবার পুরো পরিচয়টাই জানা গেল, বাকি সেই তিমিরেই। তবে হ্যাঁ, কালকে যে অনেক কিছুই জানা যাবে সে ব্যাপারে আমি নিশ্চিত। নাড়ুও কিছু বলল না। মানে যে খটকাটা আমার লাগলো, নাড়ু কি সেটা বুঝলো না? যাই হোক, মিস্টার সেন মাথা নাড়ালেন, নাড়ু উঠে পড়ল। ঠিক আছে মিস্টার সেন, এখন আমরা চলি, কাল আসবো আবার। হ্যাঁ, তোমরা এসো, তোমরা এসো এখন। আমরা বেরিয়ে গেলাম। নাড়ু বাইরে এসে 3টে সিগারেট কিনলো। আমরা প্রত্যেকে একটা করে ধরালাম। বিশি রোড এখন প্রচণ্ড ভিড়। ঘড়িতে দেখলাম প্রায় 12টা বাজে। নাড়ু আমাকে বলল, তোর কোচিংয়ের সময় প্রায় শেষ হয়ে এলো, চ এবার বাড়ি চ। আসুন, চোখ কানটা খোলা রাখিস, কিছু বুঝতে পারলে আমাকে জানাস। আমি সম্মতি জানিয়ে চলে এলাম। বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখলাম বাবা টিভিতে খবর দেখছে। খবরেও সেই একই জিনিস চলছে, রহস্যজনক খুন বর্ধমানে। আমাকে দেখে টিভিটা বন্ধ করলো। মা স্নানে গেছেন। বাবা জিজ্ঞেস করলো, কেমন হলো রে ক্লাস? খারাপ না, ভালোই। তবে আজকে তেমন কিছু লেখায়নি, নতুন জিনিস তো, মানে নতুন ক্লাস শুরু হচ্ছে সবে। চ্যাপ্টার, সিলেবাস এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা একটু হলো আর কি। কাল থেকে শুরু হবে ক্লাস। তোদের কি প্রতিদিনই ক্লাস চলবে? হ্যাঁ, এখানে তো প্রতিদিনই শেখায়। বলেছিলাম না, বেশ ভালো এটা। তা ভালো। তোর মা বেরোলে হাত পাটা ধুয়ে নিস, খেয়ে নেবো একটু পরে। ঠিক আছে, অবশ্যই। বলে আমি আমার শোবার ঘরে গেলাম। বাড়ি, কেস, কোচিং 3টে আমাকে একসাথে সামলাতে হচ্ছে। কি করে যে করছি সেটা আমিই বুঝতে পারছি। বাথরুম থেকে বেরিয়ে খেতে বসবো এমন সময় নাড়ুর ফোন এলো। নীতিশবাবু চলে এসছেন বুঝলি, উনি মৃগয়া হোটেলে আছেন। সুশান্তবাবু এখনো আসেননি, তবে রাতের মধ্যে ঢুকে যাবেন। ঠিক আছে, তুই কি ভাবছিস? সেটা ফোনে বলা যাবে না। তুই একবার বিকালের দিকে আমার বাড়ি চলে আয়। উজ্জ্বলকে জানিয়ে দিচ্ছি, ও চলে আসবে। ঠিক আছে, যাবো, ওই 5টা নাগাদ যাবো। ফোনটা রেখে দিলাম। মা ভাত বেড়েছে। তাড়াতাড়ি খেয়ে একটু শুয়ে পড়লাম, শরীরটা ভালো লাগছে না একদম। তারপর আবার বিকালে যেতে হবে। শুয়ে শুয়ে ওই সব কথাগুলি চিন্তা করছি। হাইব্রিড, বৈদর্যমুনি, মাথায় কিছু ঢুকছে না, মাথায় কিছু নতুন চিন্তাও আসছে না। যে খটকাটা এলো সেটা হয়তো মনের ভুল হতে পারে। আর 15 বছরের রাগ যদি কেউ এখন বের করে, তাহলে কি এমন ক্ষতি তারা করেছিলেন যে এত দিন পর? আর তাও যদি করে থাকেন, তবে 15টা বছর ধরে কি করছিল সে? কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক নেই। ফোনের আওয়াজে ঘুমটা ভাঙলো। অ্যালার্ম দিয়েছিলাম বিকাল 4:30টায়। বেরোতে হবে এখন। চোখে মুখে জল দিয়ে জামা কাপড় পরছি। মা জিজ্ঞেস করলো, কিরে কোথায় আবার যাচ্ছিস এখন? এই তো দেখলাম ঘুমোচ্ছিস, এখন আমি উঠে পড়ে জামা কাপড় পরছিস। কি ব্যাপার তোর বল দেখিনি? আরে এই তো একটু উজ্জ্বলদের বাড়ি যাবো, একটু ঘুরতেই বেরোবো। শরীরটা ম্যাচ ম্যাচ করতে শুয়ে শুয়ে ভালো লাগছে না, ওই জন্যই তো। ঠিক আছে যা, তাড়াতাড়ি চলে আসবি কিন্তু দেরি করবি না। ঠিক আছে গো। উজ্জ্বলের বাড়ি থেকে ওর সাথেই নাড়ুর বাড়ি চলে গেলাম। নাড়ু দেখছি অফিসেই বসে আছে, এক হাতে সিগারেট টানছে আর এক হাতে বই পড়ছে। সালা একেবারে হাবভাব যেন পুরো ফেলু মিত্তির। সোফাটায় আমি আর উজ্জ্বল বসলাম। নাড়ু জিজ্ঞেস করলো, চা খাবি নাকি? হ্যাঁ করতে বল, বিকালে তো ঘুম থেকে উঠে চলে এলাম, কিছু খেয়েও বেরোয়নি। নাড়ু ঘরের দিকে গিয়ে চা করতে বলে আবার চলে এলো। সামনে এসে বলল, মিস্টার সেন ফোন করেছিলেন বুঝলি, কিছুক্ষণ আগেই একটা নতুন আপডেট দিলেন। উজ্জ্বল,
কিসের উপরে? আশুতোষ বাবুর বন্ধু নীতিশ আগরওয়ালের উপর। আমি, ওনাকে আবার মানে ওনাকে নিয়ে আবার কি হলো? ওনার মেন্টাল ডিসব্যালেন্সমেন্ট আছে, মানে ওনার সাথে তাই হয়তো ওনার ছেলে এসছেন। তাই উজ্জ্বল, তোকে বলছি, কালকের দিনটা তোর একটু অসুবিধা হবে, মানে ছুটি তোকে নিতেই হবে। উজ্জ্বল, কাল তাহলে আমাকে তোদের সঙ্গে যেতে হচ্ছে, এই ব্যাপার তো? একদম। ঠিক আছে, অসুবিধা নেই, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। কালকে সেকেন্ড শিফট করে নেবো, না হয় অসুবিধা হবে না। ঠিক আছে, থ্যাঙ্কস ভাই। কিন্তু ওনার এই রকম হলো কি করে, মানে এই মেন্টাল ডিসব্যালেন্সমেন্টে এলো কিভাবে, সেটা কালকেই জানা যাবে। আপাতত কিছু সেরকম জানা যায়নি, তবে আমার মনে হচ্ছে কালকেই এই কেসের প্রথম দরজাটা খুলবে। আমি বললাম, কিভাবে? কারণ 15 বছর আগে ওনাদের ওই যাত্রায় আসলে ঠিক কি হয়েছিল সেটা নীতিশবাবু আর সুশান্তবাবু কেবলমাত্র এই দুজনই জানেন, মানে আপাতত বলতে পারিস। উজ্জ্বল, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু এখন দেখার এটাই যে উনি কতটা বলতে পারবেন এই রকম অবস্থা নিয়ে। আমরা মাথা নাড়ালাম। এরপরে যা হবার তা হবে, কালকে দেখা যাবে। পরের দিন সকাল 10টা নাগাদ আমরা আবার থানায় পৌঁছে গেছি। উজ্জ্বল ওর ডাক্তারির একটা বই সাথে করেই নিয়ে এসছে। ওইটাই বসে বসে দেখছে, আমরা শুধু অপেক্ষা করছি। বিশেষ করে আমরা যেন মানে আর তর্স হইতে পাচ্ছি না কখন যে উনি আসবেন আর পুরো ঘটনাটা বেরোবে, মানে একটা একটা অ্যাডভেঞ্চার, একটা মনোভাব হয়তো মনের মধ্যে চলে এসছে বলতে পারেন। মিনিট পাঁচেকের মধ্যেই ওনারা এলেন। নীতিশবাবুর বয়স আশুবাবুর মতোই হবে। ওনার মানসিক অবস্থা ওনার চোখ মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। ওনারা চেয়ারে বসলেন, সাথে ওনার ছেলে। সেই আমাদের সাথে আলাপ করে দিলেন। নমস্কার, আমার নাম রোহিত আগরওয়াল। ইনি আমার বাবা। আসলে বাবার মানসিক বুঝতেই পারছেন, এই অবস্থার কারণেই আমাকে ওনার সাথে আসতে হলো। মিস্টার সেন, অসুবিধার জন্য আমরা দুঃখিত। আসলে খুনের এখনো আমরা কোনো কিনারা করতে পারিনি, তবে আমাদের গভীর বিশ্বাস যে নীতিশবাবুর সাহায্যে আমরা এর কিনারা করতে পারবো। রোহিত, দেখুন, যদি বাবা আপনাদের কিছু বলতে পারেন তো পরম সৌভাগ্য। এমনিতেই বাবা বাড়িতে সেরকম কথা বলেন না, আর কোথাও বেরোতেও চান না। তবে আশু জেঠুর কথাটা বলার সঙ্গে সঙ্গেই উনি রাজি হলেন আসতে। আমরা যথাসম্ভব চেষ্টা করব। তার আগে এদের সাথে আলাপ করিয়ে দিই, এরা আমাকে এই কেসটায় সাহায্য করছে। মিস্টার সেন আমাদের সাথে ওনার আলাপ করিয়ে দিলেন। আমি নীতিশবাবুকে দেখছিলাম, উনি এক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে আছেন, ফ্যানটার দিকে। ওনার হতেও সেই বৈদুর্যমণি, আর মাঝে মাঝেই মুখটা হালকা কাঁপাচ্ছেন, যেন কিছু বলতে চাইছেন। নাড়ু, রোহিতবাবু, আমি প্রথমে আপনাকে কিছু জিজ্ঞেস করব, তারপরে নীতিশবাবুকে আমার বন্ধু উজ্জ্বল কিছু জিজ্ঞেস করবে। ও একজন সাইকিয়াট্রিস্ট, কোনো অসুবিধা হবে না, ও বুঝে শুনেই জিজ্ঞেস করবে। রোহিত, প্রথম কথা, আমাকে রোহিতবাবু বলে লজ্জা দেবেন না, শুধু রোহিত বলবেন। আর যখন আপনাদের সাথে একজন ডাক্তার আছেন তখন আমার তো কোনো অসুবিধাই নেই। বলুন না, আপনাদের কি প্রশ্ন আছে, করুন। নাড়ু, নীতিশবাবুর এই অসুখটা কবে ধরা পড়ল? রোহিত, বাবা প্রথমে একদম আর 10 জনের মতোই ছিলেন, একদম নর্মাল, খুব সাহসী আর প্রচণ্ড একগুঁয়ে ধরনের লোক। তবে শেষবারের মতন যখন আশুতোষ জেঠুদের সাথে ঘুরতে গেল, তারপর থেকেই বাবা একদম একদম চেঞ্জ হয়ে গেলেন। মানে চেঞ্জটা প্রথম দিকে একটু অল্প অল্পই হচ্ছিল, আস্তে আস্তে একদম। উনি কি কখনো বলেছেন যে ওখানে ঠিক কি হয়েছিল? না, আমরা অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু এইসব কথা শুনলি না বাবা ভয়ে চমকে উঠতো। তাই তারপর থেকে আমি বা বাড়ির লোকেরা কেউই ওনার সাথে এই বিষয়ে কোনো কথা একদমই বলিনি। আমি নিজেও জানার চেষ্টা করেছি অনেকবার যে বাবা কোথায় গিয়েছিল, কি হয়েছিল, কিন্তু কোনো উত্তর পাইনি। আশু জেঠু তারপর থেকে কথা কম বলতেন। তার কাছ থেকেও জেনেছি বলতে এইটুকুই যে কিছু একটা ঘটনা ঘটেছিল, কিন্তু কি ঘটনা তার উত্তর তিনিও আমাকে দেননি। আর বললাম তো, বাবা তো এ বিষয়ে কিছুই বলতে চান না। তবে হ্যাঁ, ঋদ্ধি জেঠুর কাছ থেকে জানলাম যে উনি সেইবারে নাকি ওনাদের সাথে যাননি,
আর সত্যি কথা বলতে কি, সুশান্ত যেটুকু আমি কোনোদিন চোখেও দেখিনি, ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বারও নেই যে ওনার সাথে যোগাযোগ করব। ঠিক আছে, এবারে উজ্জ্বল, তুই তোর কাজ শুরু কর। উজ্জ্বল মাথা নাড়ল। ও নিজের চেয়ারটি নীতিশবাবুর কাছে টেনে নিয়ে বসলো, আস্তে করে ডাকলো, নীতিশবাবু, আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই, 15 বছর আগের একটা কথা নিয়ে। নীতিশবাবুর কোনো রেসপন্স নেই, তিনি এক নাগাড়ে ফ্যানটার দিকে তাকিয়েই আছেন। উজ্জ্বল এবারে ওর লাইটারটা বার করলো, জেলে নীতিশবাবুর চোখটার দিকে রাখলেন। ওনার চোখ আগুনের দিকে গেল। উজ্জ্বল আস্তে আস্তে লাইটারটা নিজের মুখের দিকে আনলো। নীতিশবাবুও ওটাকে অনুসরণ করলেন। এবারে উজ্জ্বল আগুনটাকে নিভিয়ে দিল। নীতিশবাবু উজ্জ্বলের দিকে তাকিয়ে আছেন। উজ্জ্বল আবার বলল, 15 বছর আগে যখন আপনারা ঘুরতে গিয়েছিলেন তখন কি হয়েছিল? এবারও উনি নিরুত্তর। উনি আবার ফ্যানটার দিকে তাকালেন। এবার উনি মুখ খুললেন। ও ও ও এসে গেছে, ও এসে গেছে। সত্যি কথা বলছি, এমন কথা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। উজ্জ্বল জিজ্ঞেস করলো, কে কে এসে গেছে? নীতিশবাবু, আমরা জানতাম যে যে ও আসবেই, ও আসবেই, কিন্তু ও ও এত দেরি করলো, ও এত দেরি করলো কেন কেন কেন? আমরা কেউ কিছু বুঝতে পারছি না। নাড়ু উজ্জ্বলকে বলল, ওনাকে জিজ্ঞেস কর যে ওনারা কোথায় গিয়েছিলেন। উজ্জ্বল, আপনারা কোথায় গিয়েছিলেন নীতিশবাবু, আপনি বলুন। আর আশুতোষ বাবুর মৃত্যুর কি কারণ থাকতে পারে একটু বলুন প্লিজ। নীতিশবাবু উজ্জ্বলের দিকে চোখ গোল গোল করে তাকালেন। মৃত্যু 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 কি বলছো? ওটা মৃত্যু নয়, ওটা শান্তি, ওটা মুক্তি। ও ও ও তো আমাদের মুক্তি দিতে এসছে, মুক্তি। আশু, আমি, সুশান্ত, ঋদ্ধি, সবাইকে দেবে, ও সবাইকে মুক্তি দেবে। মিস্টার সেন, আপনার কোনো ভয় নেই, আপনার কিচ্ছু হবে না, আপনার সিকিউরিটির দায়িত্ব আমাদের। নীতিশবাবু এবারে হা হা করে হেসে উঠলেন। সিকিউরিটি, মুক্তি, 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 সবাইকে মুক্তি, সবাইকে মুক্তি। নীতিশবাবু উজ্জ্বলের দিকে তাকিয়ে আছেন। ভয় নেই, কিসের ভয়? আমার কোনো ভয় নেই। আনন্দ, মুক্তির আনন্দ। বাঁচাবেন আমায় বাঁচাবেন। কেউ পারবে না, কেউ বাঁচতে পারবে না। ও সব সময় নজর রাখছে। বিড়ালের চোখ দেখছে। ও খুব শান্ত, কিন্তু বিড়ালের চোখ যখন জ্বলবে রেগে যাবে, খুব রেগে যাবে। তারপরেই মুক্তি। নীতিশবাবু চুপ করে গেলেন। পুরো ঘরটায় একটা অন্যরকম নীরবতা, মানে বলে বোঝানো যাবে না সে উপলব্ধি। শুধু ফ্যানটা ঘোরার আওয়াজ, আর কিচ্ছু না। বেশ কিছুক্ষণ এইভাবেই বসে আছি। নাড়ুও চুপ। নীরবতা ভাঙলেন থানার একজন কর্মী। তিনি ঘরে ঢুকে মিস্টার সেনের কানে কিছু একটা বললেন। শুনেই তিনি হোয়াট বলে চেঁচিয়ে উঠলেন। নাড়ু জিজ্ঞেস করলো, কি হয়েছে? মিস্টার সেন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সুশান্তবাবু খুন হয়েছেন। শুনে আমরা চমকে উঠলাম। আমি বললাম, কি বলছেন, কি করে? সেইভাবেই আশুতোষ বাবুর মতোই, শক্তিগড়ের কাছে। ও মাই গড, চলো আমাদের এক্ষুনি বেরোতে হবে, চলো। আমরা উঠে পড়লাম। নীতিশবাবু আবার হাসতে শুরু করলেন। পুরো ঘরটায় তার হাসির শব্দ। ও মুক্তি পেয়ে গেছে, মুক্তি। মুক্তি। এবারে হয় ঋদ্ধি, নয়
আমি মুক্তি মুক্তি মুক্তি। রোহিত ভয়ার্ত চোখে আমাদের দিকে তাকালেন। নারুর মুখে টেনশন আর রাগ দুটোই। আমরা সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম।